আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আসলে ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের দুটো ভিডিও করেছিলাম। সেই দুটো ভিডিওতে পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা শর্ট স্কেচ বা ধারণা তোমাদেরকে তুলে দিয়ে চেষ্টা করেছি। আজকে যেটা করছি সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের শর্ট স্কেচ, অর্থাৎ প্রথম দুটো অধ্যায়ে যেভাবে ইউনিট এবং সাব ইউনিট ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টারের একক এবং উপ এককের ধারণা এবং কি কি আলোচনা হবে, কিভাবে আলোচনা হবে, এগুলো আমরা আলোচনা করেছিলাম। ঠিক তেমনিভাবে এই অধ্যায়েও অর্থাৎ তৃতীয় অধ্যায়টিতেও আমরা আলোচনা করব এর বিভিন্ন একক এবং তার উপ এককগুলি সম্পর্কে, যেগুলো কিভাবে তোমাদের ক্লাসে আলোচনা করা হবে বা কিভাবে পুরো চ্যাপ্টারটার বিভিন্ন বিষয় সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে তোমরা মনে রাখতে পারবে, সেটাই আমরা আজকে আলোচনা করব। দেখো, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এটার টোটাল 5টা ইউনিট হিসাবে আমরা আলোচনা করব। প্রথম ইউনিটে লেখা আছে দেখো ঔপনিবেশিক অরণ্য আইন, দ্বিতীয় ইউনিটে আদিবাসী বিদ্রোহ, তৃতীয় ইউনিটে কৃষক বিদ্রোহ, চতুর্থ ইউনিটে ইসলামী জাগরণ, আর পঞ্চম ইউনিট যেটা সেগুলো হচ্ছে টুকরো কথাগুলো আমরা আলোচনা করেছি। তো এই 5টা ইউনিটের আবার কতকগুলো সাব ইউনিট আছে, সেই সাব ইউনিটগুলো আমরা পরপর করে আলোচনা করব, যে প্রত্যেকটা ইউনিটের পেছনে কি কি সাব ইউনিট রয়েছে, সেই সাব ইউনিটগুলো প্রত্যেকটা সাব ইউনিট ধরে কিভাবে আমরা যাব, কিভাবে আমরা এগোবো, সেটাই কিন্তু আমাদের আলোচ্য বিষয়। দেখো, প্রথম ইউনিট যেটা বলেছিলাম ঔপনিবেশিক অরণ্য আইন। এই ঔপনিবেশিক অরণ্য আইনের দুটো সাব ইউনিট রয়েছে। একটা হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য এবং বিভিন্ন অরণ্য আইন। যেমন ঔপনিবেশিক অরণ্য আইনের ক্ষেত্রে বেশ কতকগুলো উদ্দেশ্য ছিল, যেমন আর্থিক সমৃদ্ধি, রেলপথ নির্মাণ, জাহাজ নির্মাণ, বিনোদন, এগুলো ছিল মূলত উদ্দেশ্য। আর এটাকে বাস্তবায়িত করার জন্য কতকগুলো অরণ্য আইন বা কতকগুলো পদক্ষেপ ব্রিটিশরা গ্রহণ করেছিল। যেমন 1855 খ্রিস্টাব্দে অরণ্য সনদ গঠন, 1864 খ্রিস্টাব্দে বন বিভাগ গঠন, 1865-তে প্রথম অরণ্য আইন, 1878-এ দ্বিতীয় অরণ্য আইন এবং 1927-এ তৃতীয় অরণ্য আইন। এই অরণ্য আইনগুলো এগুলো ডিটেলস ব্যাখ্যা ক্লাসে হবে। দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে আদিবাসী বিদ্রোহ। এই আদিবাসী বিদ্রোহের মধ্যে যে বিদ্রোহগুলো রয়েছে, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, 4টে বিদ্রোহ আমরা এখানে আলোচনা করব। কৃষক বিদ্রোহের মধ্যে রয়েছে 3টে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ, পাবনা বিদ্রোহ। আর ইসলামী জাগরণের মধ্যে রয়েছে 2টো, একটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন আর একটা ফরাজি আন্দোলন। আর টুকরো কথার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো রংপুর বিদ্রোহ, ভিল বিদ্রোহ, তারিকাই মোহাম্মদিয়া এবং পাগলাপন্থী বিদ্রোহ। এই টোটাল একটা স্কেচ আমরা পুরো তৃতীয় অধ্যায়ের যে যে বিষয়গুলো আলোচনা করা হবে, অর্থাৎ ইউনিট এবং সাব ইউনিট ভিত্তিক যে আলোচনা করাগুলো হবে, সেটা কিন্তু আমরা এখানে পুরো এই ছকটার মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আমরা চলে যাই প্রথম যে ইউনিটটা ছিল, অর্থাৎ ঔপনিবেশিক অরণ্য আইন। সেই ঔপনিবেশিক অরণ্য আইনের বিষয়গুলো আলোচনা করব। দেখো, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য এবং বিভিন্ন অরণ্য আইন আমি একটু আগে বলেছিলাম। যেটা উদ্দেশ্যের মধ্যে অর্থনৈতিক, সামরিক, রেলপথের প্রসার, বিনোদনের লক্ষ্য, 4টে উদ্দেশ্যের কথা বলেছিলাম। আর বিভিন্ন অরণ্য আইন বলতে এখানে 3টে অরণ্য আইন দেওয়া আছে। আমি আরও পদক্ষেপ বলেছিলাম, 1855 খ্রিস্টাব্দে অরণ্য সনদ এবং 1864 খ্রিস্টাব্দে বন বিভাগ গঠন। এটা আলোচনা হবে ডিটেলসে ক্লাসে যখন আলোচনা হবে, বা আলাদা আলাদা পার্টে পার্টে যখন ভিডিও করা হবে, তখন কিন্তু প্রত্যেকটা পার্টের জন্য ডিটেলসে ভিডিওগুলো আলোচনা করা হবে। এখানে যেহেতু পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা শর্ট স্কেচ, তাই পুরো চ্যাপ্টারটার বিষয়গুলো সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে আমি বলে দিচ্ছি। নেক্সট, এইবারে দেখো আদিবাসী বিদ্রোহ। এই আদিবাসী বিদ্রোহের ক্ষেত্রে কী আছে? আদিবাসী বিদ্রোহ বা উপজাতি বিদ্রোহ, দেখো 4টে বিদ্রোহ এখানে রয়েছে: চুয়ার, কোল, সাঁওতাল, মুন্ডা। ছকটা দেখে নাও ভালো করে। প্রথমে রয়েছে চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহের 2টো পর্ব দেওয়া আছে এখানে। প্রথম পর্ব 1768 থেকে 1769, দ্বিতীয় পর্ব 1798 থেকে 1799। কোল বিদ্রোহ মূলত 1831 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। কোন কোন অঞ্চলে শুরু হয়েছিল রয়েছে, কারা নেতা রয়েছে, কারণ, ফলাফল এবং তার বিস্তার,
এখানে রয়েছে। যেমন চুয়াড় বিদ্রোহের ক্ষেত্রে কারণ, ফলাফল, বিস্তার রয়েছে, নেতা রয়েছে, তেমনই প্রত্যেকটি বিদ্রোহের ক্ষেত্রে সময়কাল, তার বিস্তার, তার কারণ, তার ফলাফল এবং নেতা নেত্রী রয়েছে। দেখ, এইবারে আমরা একটা একটা আলাদা আলাদা করে চলে যাই। প্রথমে চুয়াড় বিদ্রোহটা আমরা আলোচনা করব। দেখো, এই হচ্ছে চুয়াড় বিদ্রোহ। চুয়াড় বিদ্রোহ মূলত সূচনা আমি একটু আগে বলেছিলাম, দুটো পর্ব। প্রথম পর্ব 1768 থেকে 69, দ্বিতীয় পর্ব 1798 থেকে 99। কোন অঞ্চলে হয়েছিল? মেদিনীপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চল, বর্তমান যেটা জঙ্গলমহল নামে পরিচিত সেটা। নেতা কারা ছিলেন? দুর্জন সিং, জগন্নাথ সিং, রানী শিরোমণি, আরও অনেকেই নেতা ছিলেন। লাল সিং ছিলেন নেতা, আরও বেশ কিছু নেতা নেত্রীরা ছিলেন মোটামুটিভাবে। কারণ কি কি ছিল? কতকগুলো কারণ আমরা খুব সংক্ষিপ্তভাবে এখানে কতগুলো কারণের কথা উল্লেখ করেছি। যেমন ইংরেজ সরকার কর্তৃক পাইকান জমি অধিগ্রহণ, ভূমি রাজস্ব বৃদ্ধি, বনাঞ্চলে বসবাসের উপর নিষেধাজ্ঞা এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রবল অত্যাচার, এটা কারণ। এর ফলাফল জঙ্গলমহল জেলা গঠন, মূলত এর ফলাফল। কিন্তু এর ক্ষেত্রে আরও কিছু একটা জিনিস ছিল, যেমন এর বৈশিষ্ট্য। এই বিদ্রোহটা কী ধরনের বৈশিষ্ট্য, অর্থাৎ চুয়াড় বিদ্রোহটা কী ধরনের বিদ্রোহ সে সম্পর্কে বেশ কিছু উল্লেখ ছিল, সেটা হয়তো এখানে দেওয়া হয়নি, আমি একটু বলে দিচ্ছি। যেমন এটা উপজাতি বিদ্রোহ, এটা ব্রিটিশ বিরোধী বিদ্রোহ, এখানে জমিদার কৃষক ঐক্য লক্ষ্য করা গেছিল এবং এই বিদ্রোহের দুটি পর্যায় ছিল। এটা হচ্ছে এই বিদ্রোহের মূল বৈশিষ্ট্য। নেক্সট বিদ্রোহে আমরা তারা চলে যাই চুয়াড়। এটা চুয়াড়ের পরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহের সূচনা 1831 থেকে 1833 খ্রিস্টাব্দ। নেতা কারা ছিলেন? বুদ্ধু ভগত, জয়া ভগত, ঝিন্দরাই মানকি, সুই মুন্ডা প্রমুখ নেতা। এই বিদ্রোহের বিস্তার সিংভূম, মানভূম, হাজারিবাগ, পালামৌ জেলা, এই সমস্ত জেলাগুলোতে বিস্তার লাভ করেছিল। কারণ নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা ও ভূমি বন্দোবস্ত, নগদে রাজস্ব আদায়, অর্থাৎ ব্রিটিশ রাজত্বে আগেকার দিনের মতো ফসলের ভিত্তিতে নয়, উৎপাদনের ফসলের ভাগের ভিত্তিতে নয়, মূলত নগদ টাকায় রাজস্ব দিতে হতো, যার ফলশ্রুতি হিসেবে তারা খুব অত্যাচারিত হতো বা সমস্যায় পড়তো। তৃতীয় হচ্ছে বেগার শ্রমে বাধ্য করা, তাদেরকে বেগার শ্রম দিতে বাধ্য করা হতো। দিকুদের অত্যাচার ছিল, আফিম চাষে বাধ্য করা হতো এবং প্রচলিত আইনের বিরুদ্ধে সরকারি আইন বলবৎ, অর্থাৎ কোলদের যে নিজস্ব একটা ঘরানা ছিল, নিজস্ব একটা প্রচলিত আইন ছিল, সেটাকে বাদ দিয়ে ব্রিটিশ আইন তাদেরকে গ্রহণ করতে বাধ্য করা হতো। এটা ছিল কোল বিদ্রোহের একটা উল্লেখযোগ্য কারণ। এরপরে কোল বিদ্রোহের বৈশিষ্ট্য সম্পর্কে যেমনভাবে আমরা চুয়াড় বিদ্রোহের বৈশিষ্ট্য বলেছিলাম, তেমনই এই বিদ্রোহের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল। যেমন এটা মূলত ছিল আদিবাসীদের বিদ্রোহ। এই বিদ্রোহের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এর ঐক্যবদ্ধতা, অর্থাৎ সবাই মিলে আদিবাসী কোলরা ইংরেজ শাসক, জমিদার, মহাজনদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল। একটা বৈশিষ্ট্য ছিল অরণ্যের অধিকার প্রতিষ্ঠা করা, কোলদের চিরাচরিত অধিকার রক্ষার দাবি ছিল সেখানে। ব্রিটিশ বিরোধিতা ছিল এই বিদ্রোহের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এছাড়া অনেকগুলো ক্ষেত্রে বিদ্রোহের বার্তা প্রচার এবং শহুরে শিক্ষিত সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতার অভাব, এগুলোও কিন্তু এই বিদ্রোহের বৈশিষ্ট্য। ফলাফলের ক্ষেত্রে বলি, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয়েছিল। এটা হচ্ছে এই বিদ্রোহের উল্লেখযোগ্য ফলাফল। 1834 খ্রিস্টাব্দে ব্রিটিশরা দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করেছিল এবং কোলদের যে নিজস্ব আইন কানুন, কোলদের যে নিজস্ব বিচার পদ্ধতি, সেটার উপর তারা কিন্তু গুরুত্ব দিয়েছিল বা সেটাকে তারা স্বীকৃতি দিয়েছিল। এটা ছিল এই বিদ্রোহের আরেকটি উল্লেখযোগ্য ফলাফল। নেক্সট এবারে তৃতীয় বিদ্রোহ আমরা আলোচনা করব। তৃতীয় উপজাতি বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ দিয়েছে এখানে। আমরা সাঁওতাল বিদ্রোহটা আগে আলোচনা করিনি, তারপর আমরা মুন্ডা বিদ্রোহে যাব। সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল 1855 থেকে 56 খ্রিস্টাব্দ। এই সময়কালে নেতা ছিলেন সিধু, কানু, চাঁদ, ভৈরব নেতা। বিস্তার লাভ করেছিল ভাগলপুর থেকে মুঙ্গের, বীরভূম ও মুর্শিদাবাদের একাংশ, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বিদ্রোহের বিস্তার ঘটেছিল। কারণ হিসাবে কতগুলো অসংখ্য কারণ ছিল, তার মধ্যে কতগুলো কারণ আমরা এখানে তুলে ধরেছি। যেমন সাঁওতালদের জমির উপর খাজনা আরোপ, দ্বিতীয় হচ্ছে বহিরাগত মহাজনদের অত্যাচার, ব্যবসায়ীদের অত্যাচার, অর্থাৎ কেনারাম বেচারাম বাটখারা দিয়ে তাদেরকে ঠকানো হতো, ঠিকাদারদের অত্যাচার, যারা রেল কন্ট্রাক্টর ছিলেন, রেলপথের বিস্তারের জন্য যে সমস্ত ঠিকাদার রেখেছিলেন, তারা সাঁওতাল পরিবারের উপর অত্যাচার করতো, সাঁওতাল রমণীদের উপর অত্যাচার করতো। এছাড়া ছিল ধর্মান্তরিতকরণ, অর্থাৎ এদের সাধারণভাবে যে সমস্ত খ্রিস্টান মিশনারিরা ওখানে ছিল, তারা কী করতো, সাঁওতালদের ধর্মকে অবজ্ঞা করে সুকৌশলে তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতো, নীল চাষে বাধ্য করা হতো। এরকম আরও মহাজনী শোষণ ছিল, আরও বেশ কিছু কারণও ছিল এই বিদ্রোহের ক্ষেত্রে। এই বিদ্রোহেরও বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। যেমন এই বিদ্রোহ একদিকে ছিল
উপজাতি বিদ্রোহ অর্থাৎ উপজাতি সম্প্রদায়ের মানুষ এখানে অংশগ্রহণ করেছিল। আবার আমরা বলবো এই বিদ্রোহে সাঁওতাল নারী পুরুষ নির্বিশেষে সমস্ত স্তরের সমস্ত বয়সের মানুষ অংশগ্রহণ করেছে, সাঁওতালরা অংশগ্রহণ করেছিল। আবার বলতে পারি এই বিদ্রোহ গণবিদ্রোহ হিসাবে পরিগণিত হয়েছিল, কারণ কামার, কুমোর, তাঁতি, গোয়ালা, ডোম বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন পেশার মানুষ এখানে যোগদান করেছিল। ব্রিটিশ বিরোধিতা ছিল এই বিদ্রোহের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আবার বলা যেতে পারে এই বিদ্রোহ পরবর্তী বিদ্রোহগুলিকে, পরবর্তী সময়ের যে স্বাধীনতার যে লড়াই, সেই লড়াইকে সাহায্য করেছিল বা সেই লড়াইকে অনুপ্রাণিত করেছিল, এটা বলা যেতে পারে। সাঁওতাল বিদ্রোহের ফলাফল দেওয়া আছে। সাঁওতাল বিদ্রোহের ফলাফলের মধ্যে একটি উল্লেখযোগ্য ফলাফল হচ্ছে সাঁওতাল পরগনা গঠন। এটা সাঁওতাল বিদ্রোহের উল্লেখযোগ্য ফলাফল বলা যেতে পারে, কারণ আরও বেশ কিছু পরিবর্তন হয়েছিল। পরিবর্তন যে শুধুমাত্র সাঁওতাল পরগনা গঠিত হয়েছিল তা কিন্তু নয়, তার বাইরেও তাদের কিছু স্বাধীনতা, তাদের কিছু অধিকার, তাদের কিছু দাবি দেওয়া পূরণ হয়েছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ঘটেছিল সেটা হচ্ছে সাঁওতালদের যে একটা নিজস্ব এলাকা নির্ধারিত হয়েছিল, যেটা সাঁওতাল পরগনা নামে পরিচিত। এইবার আমরা মুন্ডা বিদ্রোহে চলে যাব, যে মুন্ডা বিদ্রোহ কি। চতুর্থ যে উপজাতি বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ, এই বিদ্রোহের সময়কাল ছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ। মূলত এই বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা, গয়া মুন্ডা, আরও কিছু ব্যক্তিবর্গ। বিদ্রোহ বিস্তার লাভ করেছিল ছোটনাগপুর অঞ্চল, রাঁচি, চক্রধরপুর, সিংভূম জেলার কিছু অংশ জুড়ে। বিদ্রোহের কারণ হিসাবে বলা যেতে পারে ঔপনিবেশিক অরণ্য আইনের প্রসার। যে ঔপনিবেশিক অরণ্য আইনের প্রসার মুন্ডাদেরকে ক্ষুব্ধ করেছিল। খুঁতকাঠি প্রথার অবসান, অর্থাৎ মুন্ডাদের চিরাচরিত দীর্ঘদিন ধরে চলে আসা একটা প্রথা হচ্ছে খুঁতকাঠি প্রথা, অর্থাৎ যৌথ মালিকানা প্রথা। সেই প্রথা ব্রিটিশরা বাতিল করে দিয়েছিল। এটা ছিল একটা তাদের দাবি বা এটা ছিল একটা প্রতিবাদের কারণ। বলপূর্বক ধর্মান্তরিতকরণ, জোর করে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করা হতো। অরণ্য ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আর বেট বেগারি প্রথার অবসান চেয়েছিল তারা, অর্থাৎ বেগার শ্রমদানে যে মুন্ডাদেরকে বাধ্য করা হতো তার বিরুদ্ধে তারা প্রতিবাদী হয়ে উঠেছিল। অর্থাৎ মুন্ডা বিদ্রোহীরা এই বেট বেগারি প্রথার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল। এই বিদ্রোহেরও বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। যেমন এই বিদ্রোহের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল এটা আদিবাসী বিদ্রোহ, অর্থাৎ মূলত আদিবাসী মুন্ডারাই ছিল এই বিদ্রোহের চালিকা শক্তি। তবে মুন্ডাদের দ্বারা পরিচালিত হলেও এই বিদ্রোহে কৃষকরাও কিন্তু অংশগ্রহণ করেছেন। যেমন নরহরি কবিরাজ, প্রখ্যাত গবেষক নরহরি কবিরাজ, তিনি এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেও কিন্তু অভিহিত করেছেন। এই বিদ্রোহে ব্রিটিশ বিরোধিতা লক্ষ্য করা গেছিল, এই বিদ্রোহে স্বাধীনতার দাবি লক্ষ্য করা গেছিল। বিদ্রোহ তীব্র আকার ধারণ করলেও ব্রিটিশরা কিন্তু শেষ পর্যন্ত বিদ্রোহ দমন করেছিলেন। কিন্তু এই বিদ্রোহের ফলাফল হিসেবে 1908 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি আইন পাশ করেছিল, যে আইনটার নাম হচ্ছে ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট বা ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন। এইবার আমরা তৃতীয় ইউনিটটা আলোচনা করব, অর্থাৎ তৃতীয় ইউনিট বলতে কৃষক বিদ্রোহ বোঝায়। এই কৃষক বিদ্রোহের যে ইউনিট সেটা আলোচনা করব। এর মধ্যে 4টে সাব ইউনিট রয়েছে। এই 4টে সাব ইউনিটের মধ্যে 3টে সাব ইউনিট এখানে মোটামুটি দেখানো হয়েছে। একটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নীল বিদ্রোহ এবং পাবনা বিদ্রোহ। এই 3টি বিদ্রোহ আমরা আলোচনা করব। এছাড়া টুকরো কথাতে আমরা রংপুর বিদ্রোহটা আলোচনা করব। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল, কবে শুরু হয়েছিল, নেতা নেত্রী কারা, কারণ কি, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমনি নীল বিদ্রোহে এবং পাবনা বিদ্রোহের ক্ষেত্রেও আমরা ডিটেলসে আলোচনা করব। দেখি আমরা প্রথমে তাহলে আলোচনা করব সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে। কৃষক বিদ্রোহের প্রথম যে বিদ্রোহ সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এর সময়কাল ছিল 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ। বিস্তার লাভ করেছিল ঢাকা, বগুড়া, রংপুর, মালদা, দিনাজপুর প্রভৃতি অঞ্চলে। নেতা নেত্রী যারা ছিলেন তার মধ্যে দেবী চৌধুরানী, ভবানী পাঠক, মজনু শাহ, চেরাগ আলী, এরা উল্লেখযোগ্য। কৃপানাথ এই বিদ্রোহে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কারণ হিসাবে বলবো যে এই বিদ্রোহের মূল কারণ যেটা, সেটা জমিদার এবং সরকারের অত্যাচার। সন্ন্যাসী এবং ফকিরদের উপরে জমিদার এবং সরকারের অত্যাচার, তাদের উপর ভূমি রাজস্বের চাপ, অর্থাৎ ভূমি রাজস্ব তাদের উপর জোর করে অতিরিক্ত ভূমি রাজস্ব চাপিয়ে দেওয়া, বাংলায় প্রবেশের ক্ষেত্রে সন্ন্যাসী ফকিরদের উপরে বাধা দান ছিল, তাদের তীর্থযাত্রার উপর, অর্থাৎ সন্ন্যাসী এবং ফকিরেরা যে তীর্থযাত্রা করত সেই তীর্থযাত্রার উপর কর আরোপ করা হয়েছিল, অতিরিক্ত কর আরোপ, আর স্বাধীন ধর্মাচরণে তাদের উপর বাধা আরোপ করা হয়েছিল। এটা ছিল এই বিদ্রোহের উল্লেখযোগ্য কারণ।
ঠিক তেমনিভাবে এই বিদ্রোহের কারণের পাশাপাশি এই বিদ্রোহের বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্যও ছিল। সন্ন্যাসী ফকির বিদ্রোহের বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, যেমন এই বিদ্রোহ দীর্ঘদিন ধরে ছিল, প্রায় 40 বছর ধরে এই বিদ্রোহ চলেছিল, 1763 থেকে 1802 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বিদ্রোহের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এটা কৃষকদের বিদ্রোহ। এই বিদ্রোহের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এখানে হিন্দু মুসলিম ঐক্য লক্ষ্য করা গেছিল। সর্বোপরি জমিদারদের বিরোধিতা এবং ব্রিটিশদের বিরোধিতা এই বিদ্রোহে লক্ষ্য করা গেছিল। এই বিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি বিশ্লেষণ করলে মোটামুটি দেখা যায় একটা সাম্যবাদী চরিত্র ছিল এই বিদ্রোহ, সন্ত্রাসবাদী চরিত্র ছিল বলে ওয়ারেন হেস্টিংস বলেছেন যে এই বিদ্রোহ ছিল হিন্দুস্তানের যাযাবর ও পেশাদার ডাকাতদের বিদ্রোহ। তবে এই বিদ্রোহ মূলত কৃষক বিদ্রোহ, এই বিদ্রোহ মূলত স্বাধীনতার সংগ্রাম, এটা বলা যেতে পারে। তবে বেশ কতকগুলো কারণে এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। কতকগুলো সাহিত্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহী বিবরণ পাওয়া যায়, যেমন দেবী চৌধুরানী, আনন্দমঠ, এই লেখাগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উল্লেখযোগ্য উপন্যাস, সেগুলোতে কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহের বিবরণ লক্ষ্য করা যায়। এবারে দ্বিতীয় কৃষক বিদ্রোহ আলোচনা করব আমরা, নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ বাংলার ইতিহাসে একটি উল্লেখযোগ্য বিদ্রোহ, উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ। এই বিদ্রোহ শুরু হয়েছিল 1859 খ্রিস্টাব্দে, চলেছিল 62 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিস্তার লাভ করেছিল মূলত নদিয়া জেলায় শুরু হয়ে ক্রমান্বয়ে যশোর, খুলনা, ফরিদপুর, মালদা এবং বাংলাদেশ তথা ওপার বাংলায়, বর্তমানে ওপার বাংলা হলেও তখন ছিল বাংলাদেশ, এই অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ প্রসার লাভ করেছিল। নেতা নেত্রী হিসাবে দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, যারা বাংলার ওয়াট টাইলার নামে পরিচিত ছিলেন। এছাড়া মেঘাই সর্দার এই বিদ্রোহের একটা উল্লেখযোগ্য নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। বিদ্রোহের কারণ হিসেবে আমরা বলতে পারি বেশ কতগুলো কারণ ছিল, গুরুত্বপূর্ণ কারণ। আমরা যেহেতু এখানে ডিটেলস আলোচনা করছি না, শুধুমাত্র পয়েন্টগুলো বলে বলে চলে যাচ্ছি। নীল চাষের প্রণালী, অর্থাৎ বে এলাকা চাষ এবং এলাকা চাষ, এটা ছিল একটা বড় কারণ। কারণ ছিল দাদন প্রথা, যে দাদন দিয়ে এদেশের চাষিদেরকে বাধ্য করা হতো নীল চাষ করতে। ক্ষতিগ্রস্ত হইলেও তাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হতো। নীল চাষ না করলে তাদের উপর অত্যাচার চলতো, চাষিদের উপর অত্যাচার। শুধু চাষিদের উপর নয়, তার পরিবারের উপর অত্যাচার করা হতো। ইংরেজ শাসকদের অবিচার লক্ষ্য করা গেছিল, চাষিদের দুর্দশা লক্ষ্য করা গেছিল। এগুলো ছিল এই বিদ্রোহের অন্যতম কারণ। বিদ্রোহের কারণের পাশাপাশি এই বিদ্রোহের বুদ্ধিজীবী সমাজ, আমাদের দেশের বুদ্ধিজীবী সমাজ, বিশেষ করে পত্রপত্রিকার সম্পাদক, বিশেষ করে যারা লেখক ছিলেন, যারা আইনজীবী ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু এই বিদ্রোহের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য, অর্থাৎ বুদ্ধিজীবী সম্প্রদায়, তারা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এক্ষেত্রে। যেমন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, অক্ষয় কুমার দত্ত, মার্সম্যান, দ্বারকানাথ বিদ্যাভূষণ, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত পত্রিকার সম্পাদকরা এই বিদ্রোহের সপক্ষে নানান ধরনের বার্তা, সংবাদ পরিবেশন করেছিলেন। লেখকদের মধ্যে দীনবন্ধু মিত্রের কথা আমরা সবাই জানি, যিনি নীলদর্পণ নাটক রচনা করেছেন। মাইকেল মধুসূদন দত্ত, যিনি এই নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন। জেমস লংয়ের কথা বলতে পারি, যার নামে এটা প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাও আমরা নিঃসন্দেহে উল্লেখ করতে পারি লেখক হিসাবে। এছাড়া আইনজীবীদের মধ্যে ছিলেন শম্ভুনাথ পণ্ডিত, প্রসন্ন কুমার ঠাকুর, যারা কৃষকদেরকে মিথ্যা মামলার হাত থেকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই হচ্ছে নীল বিদ্রোহের এক বিবরণ। এটা আবার ডিটেলসে যখন শুধু নীল বিদ্রোহ সম্পর্কে ভিডিও তৈরি হবে, তখন কিন্তু এটার ডিটেলস আলোচনা হবে। এরপরে তৃতীয় বিদ্রোহ হিসাবে আমরা আলোচনা করব পাবনা বিদ্রোহ। পাবনা বিদ্রোহের সময়কাল ছিল 1870 থেকে 1874 খ্রিস্টাব্দ। এই বিদ্রোহের নেতা ঈশানচন্দ্র রায়, শম্ভুনাথ পাল, খুদি মোল্লা প্রমুখ উল্লেখযোগ্য। বিস্তার লাভ করেছিল পাবনা, ঢাকা, ময়মনসিংহ, বাখরগঞ্জ, ত্রিপুরা, ফরিদপুর, রাজশাহী বিস্তীর্ণ অঞ্চলে বিস্তার লাভ করেছিল। কারণ হিসাবে কৃষকদের জমির উপর অতিরিক্ত খাজনা আরোপ, জমিদারদের অত্যাচার, জমি থেকে উৎখাত, নতুন নতুন কর আরোপ, মিথ্যা মামলায় তাদেরকে জড়িয়ে হয়রানি করা, এগুলো ছিল কারণ। ফলাফল হিসাবে এই বিদ্রোহের, পাবনা কৃষক বিদ্রোহের যে ফলাফল, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। উল্লেখযোগ্য ফলাফল ছিল পাবনা কৃষক বিদ্রোহে 1885 খ্রিস্টাব্দে প্রজাসত্ব আইন রচিত হয়েছিল, যে আইনের দ্বারা কৃষকদের অধিকার রক্ষার একটা বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কৃষকদের অধিকার রক্ষার একটা দাবি সেখানে বাস্তবায়িত হয়েছিল, তাদেরকে সেই অধিকার দান করা হয়েছিল। এই ছিল কৃষক বিদ্রোহ ইতিহাস। তাহলে আমরা মোটামুটি আলোচনা করলাম অরণ্য সংক্রান্ত যে একটা ইউনিট ছিল, অরণ্য আইন সংক্রান্ত, সেটা আলোচনা করলাম। আমরা দ্বিতীয় ইউনিট হিসাবে উপজাতি বিদ্রোহ আলোচনা করেছি। তৃতীয় ইউনিট হিসাবে আমরা কৃষক বিদ্রোহ আলোচনা করেছি। এবার চতুর্থ ইউনিট যাব
যে ইসলামী জাগরণ আমরা বলেছিলাম, সেই ইসলামী জাগরণের মধ্যে ওয়াহাবি এবং ফরাজি আন্দোলন, এই দুটো আন্দোলন আছে, সেই দুটো আন্দোলন আমরা আলোচনা করব। মূলত এই আন্দোলন এখানেও আমরা তার সময়কাল, সূচনা, বৈশিষ্ট্য, বিস্তার, কারণ প্রত্যেকটি ক্ষেত্রে এইগুলো আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা ওয়াহাবি আন্দোলনটা আলোচনা করি, তারপর আমরা ফরাজি আন্দোলন আলোচনা করব। তাহলে প্রথমে ওয়াহাবি আন্দোলনের ক্ষেত্রে আমরা ফরাজি আন্দোলন আছে, প্রথমে ফরাজি আন্দোলন বলে দিই। ফরাজি আন্দোলনের ক্ষেত্রে আমরা প্রথম বলি, ফরাজি আন্দোলন শুরু হয়েছিল 1820 থেকে 1906 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লাহ, মোহাম্মদ মুসিন, তার পরবর্তী মোহাম্মদ মুসিন মানে দুদু মিয়া, এবং তারপরে নোয়া মিয়া। বিস্তার লাভ করেছিল ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা, যশোর, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল। কারণ হিসেবে আমরা বলতে পারি এই আন্দোলনের কারণ হচ্ছে সুদখোর মহাজন, জমিদার, নীলকরদের শোষণ এবং অত্যাচার, স্বাধীন ধর্মাচরণে বাধা, ইসলামের শুদ্ধিকরণ, এটা ছিল মূল কারণ। কারণ ফরাজি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য পালন, আর সেই ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য পালন অর্থাৎ কোরআনের আদর্শে ইসলামকে শুদ্ধ করা, দারুল হার্ব থেকে দারুল ইসলাম, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। হাজি শরীয়তুল্লাহ এই আন্দোলনের পুরোধা পুরুষ ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন। বৈশিষ্ট্য হিসাবে এটি মূলত বাংলার একটা আঞ্চলিক আন্দোলন হিসেবে পরিগণিত হয়েছিল। ধর্ম সংস্কার রূপে শুরু হলেও পরবর্তীকালে এটা রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। অর্থাৎ দুদু মিয়ার সময় এই আন্দোলন পুরোপুরিভাবে কৃষকদের অধিকার, সাধারণ মানুষের অধিকার অর্থাৎ রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছিল। যদিও বা শেষ পর্যন্ত এই আন্দোলন কিন্তু রাজনৈতিক আন্দোলন ছিল না, কারণ নোয়া মিয়ার সময় অর্থাৎ দুদু মিয়ার পরে নোয়া মিয়া যখন আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছিলেন তখন কিন্তু এই আন্দোলন পুনরায় ধর্মীয় আন্দোলনে পরিণত হয়েছিল। ফলাফল হিসাবে বলা হয়েছে দুদু মিয়ার সময় আন্দোলনে রাজনৈতিক রূপ লাভ করে, আবার নোয়া মিয়ার সময় আন্দোলন ধর্মীয় রূপ লাভ করে। নেক্সট আমরা এবার আর যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী জাগরণের ক্ষেত্রে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলনের সময়কাল 1822 থেকে 1831 খ্রিস্টাব্দ পর্যন্ত। সূচনা করেছিলেন আরব দেশে, প্রথম সূচনা করেছিলেন আব্দুল ওয়াহাব। মনে রাখবে ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ। তো এই আব্দুল ওয়াহাব আরব দেশে নতুন ধর্মমত ওয়াহাবি মতবাদ প্রবর্তন করেছিলেন। ভারতে এই মতবাদের প্রবর্তক ছিলেন সৈয়দ আহমেদ, আর বাংলায় এই মতবাদের প্রবর্তক ছিলেন মীর নিসার আলী। কারণ কি ছিল আমি আগেই বলেছি যে ওয়াহাবি বা ফরাজি দুটো আন্দোলনই হচ্ছে ইসলামী জাগরণ বা ইসলামের শুদ্ধিকরণ আন্দোলন। সুদখোর মহাজন, জমিদার ও নীলকরদের শোষণ এবং অত্যাচার থেকে বেরিয়ে আসা, এটা ছিল এই আন্দোলনের একটা বড় কারণ। স্বাধীন ধর্মাচরণে বাধা এবং ইসলামের শুদ্ধিকরণ, তিনটে ক্ষেত্রে একই, অর্থাৎ আগের আন্দোলন ফরাজি আন্দোলন এবং ওয়াহাবি আন্দোলন দুটো আন্দোলনই কারণ প্রায় একই। বিস্তার লাভ করেছিল প্রায় একই জায়গায়, অর্থাৎ বাংলার বিস্তীর্ণ অঞ্চল নদিয়া, যশোর, 24 পরগনা, মালদহ, ঢাকা, রাজশাহী ইত্যাদি ইত্যাদি অঞ্চলে এটা বিস্তার লাভ করেছিল। বৈশিষ্ট্য হিসাবে বলবো এটি সাম্প্রদায়িকতা মুক্ত বা জাতীয় আন্দোলন নয়। সাম্প্রদায়িকতা মুক্ত কোনো আন্দোলন এটা নয়, কারণ এটা মূলত পুরোপুরিভাবে ধর্মীয় আন্দোলন। ধর্ম সংস্কার আন্দোলন রূপে শুরু হলেও পরে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে এর বিস্তার লক্ষ্য করা যায়। রাজনৈতিক কিছু স্বার্থ চরিতার্থ করা, রাজনৈতিক ক্ষেত্রে এদেশীয় মানুষদের স্বার্থকে চরিতার্থ করা, এদেশীয় মানুষদের দাবিগুলোকে প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক দাবিগুলোকে প্রতিষ্ঠা করা, এটাও কিন্তু এই আন্দোলনের একটা কারণ ছিল। আর ইংরেজ শাসিত ভারতকে দারুল হার্ব বা বিধর্মীর দেশ হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং এর পরিবর্তে ভারতকে দার উল ইসলাম বা ইসলামের দেশে পরিণত করার ডাক দিয়েছিল এই আন্দোলন। ফলাফল হিসেবে বলবো 1831 খ্রিস্টাব্দে ইংরেজ সেনার আক্রমণে তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল, তিতুমিরের মৃত্যু হয়েছিল। তার প্রধান গোলাম মাসুম, যিনি তার প্রধানমন্ত্রী, গোলাম মাসুম হচ্ছে তার সেনাপতি, গোলাম মাসুমের মৃত্যু হয়েছিল। গোলাম মুসলিমের ফাঁসি হয়েছিল, মঈনুদ্দিনের মৃত্যু হয়েছিল, তিনি তার প্রধানমন্ত্রী ছিলেন এবং এর ফলশ্রুতি হিসেবে এই আন্দোলনের অবসান ঘটেছিল। এই হচ্ছে ওয়াহাবি এবং ফরাজি আন্দোলন। এছাড়া টুকরো কথাতে আমরা আরেকটা পার্ট এর আলোচনা করব। এইবার আমরা আলোচনা করব টুকরো কথা। দেখো, চারটে ইউনিট যেটা ছিল সে চারটে ইউনিট আমরা আলোচনা করে দিয়েছি, যেমন ঔপনিবেশিক অরণ্য আইন, আদিবাসী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, ইসলামী জাগরণ। এই চারটে ইউনিট এবং তার প্রত্যেকটার যে সাব ইউনিটগুলো ছিল আমরা সেই সাব ইউনিটগুলো আলোচনা করেছি। এবারে আমরা টুকরো কথা আলোচনা করব। টুকরো কথার মধ্যে চারটে জিনিস রয়েছে, একটা হচ্ছে রংপুর বিদ্রোহ, ভিল বিদ্রোহ, তারিকাই মোহাম্মদিয়া, পাগলাপন্থীদের বিদ্রোহ। এই চারটে টুকরো কথার জিনিস আমরা এবার কিন্তু আলোচনা করব। দেখো, টুকরো কথার মধ্যে রংপুর বিদ্রোহ। এই রংপুর বিদ্রোহের সূচনা কবে হয়েছিল? এই রংপুর বিদ্রোহের সূচনা হয়েছিল 17
1383 খ্রিস্টাব্দে। নেতা ছিলেন নুরুল উদ্দিন। ধীরাজ রঞ্জন নেতা। বিস্তার লাভ করেছিল রংপুরের তেপা, তিমলা, ফতেপুর, রুজিরহাট এই সমস্ত জায়গায়। কারণ হিসাবে বলা যেতে পারে রংপুরের যিনি ইজারাদার ছিলেন দেবী সিং, তার নির্মম অত্যাচার, জমিদারি বাজেয়াপ্ত করা, মহাজনদের শোষণ। ফলাফল এই বিদ্রোহের পরিসমাপ্তির পরে 1783 খ্রিস্টাব্দে এই বিদ্রোহের পরিসমাপ্তি ঘটেছিল। এই বিদ্রোহে ব্রিটিশ বিরোধী বিদ্রোহ, ইজারাদারি প্রথার কুফল প্রকাশিত হয়েছিল। হিন্দু মুসলিম কৃষকদের মিলিত বিদ্রোহ হিসেবে এই বিদ্রোহ আত্মপ্রকাশ করেছিল। টুকরো কথার মধ্যে ছিল ভিল বিদ্রোহ রয়েছে তারিকাই মোহাম্মদিয়া, রয়েছে পাগলাপন্থীর বিদ্রোহ। তাই রংপুর বিদ্রোহ আলোচনা করলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভিল বিদ্রোহ। ভিল বিদ্রোহের সূচনা হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। খানদেশ, ধার, মালব এই অঞ্চলগুলিতে এই বিদ্রোহ বিস্তার লাভ করেছিল। নেতা ছিলেন শিউরাম তাঁতিয়া ভিল, উল্লেখযোগ্য নেতা। এছাড়া আরও বেশ কিছু নেতাও ছিলেন। কারণ হিসাবে বলা যেতে পারে মারোয়াড়ি মহাজন অর্থাৎ যারা সাহুকার নামে পরিচিত, তাদের নির্মম শোষণ অত্যাচার এবং ইংরেজদের খানদেশ অধিকার, এই দুটো গুরুত্বপূর্ণ কারণ, যে কারণের ফলশ্রুতি হিসাবে 1819 খ্রিস্টাব্দে ভিল বিদ্রোহ শুরু হয়েছিল। শেষ পর্যন্ত ব্রিটিশ মহাজন বিরোধী বিদ্রোহ হিসাবে এটি পরিগণিত হয়েছিল এবং এই আন্দোলন ছিল শোষণ মুক্তির আন্দোলন বলা যেতে পারে। নেক্সট, পরের আন্দোলন হিসেবে পাগলাপন্থীর বিদ্রোহ আলোচনা করব। সময়কাল 1825 থেকে 1827। বিস্তার লাভ করেছিল ময়মনসিংহ জেলার শেরপুর পরগনায়। নেতা ছিলেন ফকির করিম শাহ। কারণ ব্রিটিশ শাসন রীতি, করের হার বৃদ্ধি, জমিদারি শোষণ, ইঙ্গ ব্রহ্মযুদ্ধের চাপ, এগুলো ছিল কারণ। ফলাফল হিসেবে বলবো অত্যাচারিত কৃষকদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই বিদ্রোহ। এই বিদ্রোহ ছিল জমিদার ব্রিটিশ বিরোধী পরবর্তী বিদ্রোহগুলিকে প্রভাবিত করার একটা বিদ্রোহ, যা পরবর্তী বিদ্রোহগুলিকে অনুপ্রাণিত করেছিল, উৎসাহিত করেছিল। নেক্সট, একেবারে টুকরো কথার শেষ পর্যায়ে তারিকাই মোহাম্মদিয়া, অর্থাৎ এটা ওয়াহাবি আন্দোলনের একটা পার্ট। মূলত ওয়াহাবি আন্দোলন এটা, কিন্তু নাম তারিকাই মোহাম্মদিয়া। তারিকাই মোহাম্মদিয়া কথার অর্থ হচ্ছে, তারিকা মানে হচ্ছে পন্থা, অর্থাৎ মোহাম্মদ নির্দেশিত পন্থা বা মোহাম্মদ প্রদর্শিত পন্থা হচ্ছে তারিকা ই মোহাম্মদিয়া। আরবি ভাষায় তারিকা কথার অর্থ হচ্ছে পন্থা। সময়কাল 1822 থেকে 1831 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেতা সৈয়দ আহমেদ, ভারতে, বাংলায় মীর নিসার আলী। বিস্তার লাভ করেছিল নদিয়া, যশোর, 24 পরগনা, মালদহ, ঢাকা, রাজশাহী ইত্যাদি জায়গায় বিস্তার লাভ করেছিল। কারণ সুৎখোর মহাজন, জমিদার, নীলকরদের শোষণ অত্যাচার, স্বাধীন ধর্মাচরণে বাধা, ইসলামের শুদ্ধিকরণ, ধর্মান্তরিতকরণ, এগুলো ছিল এই বিদ্রোহের কারণ। তারিকাই মোহাম্মদিয়ার মূল কারণ। বৈশিষ্ট্য হিসাবে ধর্ম সংস্কার আন্দোলন রূপে এটা শুরু হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে বেশ কিছু ক্ষেত্রে রাজনৈতিক ও অর্থনৈতিক রূপ লাভ করেছিল। ইংরেজ শাসিত ভারতকে দারুল হার্ব ঘোষণা করে ধর্মরাজ্য বা দারুল ইসলাম প্রতিষ্ঠার ডাক দিয়েছিল এই আন্দোলন। এই হচ্ছে তারিকাই মোহাম্মদিয়া। অর্থাৎ আমরা টোটাল 4খানা ইউনিট, 4টে ইউনিট, অর্থাৎ এই চ্যাপ্টারে যে 4টে ইউনিট ছিল, অরণ্যের অধিকার, ঔপনিবেশিক অরণ্য আইন, তারপরে উপজাতি বিদ্রোহ বা আদিবাসী বিদ্রোহ, তারপর কৃষক বিদ্রোহ, তারপরে হচ্ছে ইসলামী জাগরণ, আর সর্বশেষ যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে টুকরো কথা। এই টুকরো কথার মধ্যে যে 5টা জিনিস ছিল আমরা সেটা আলোচনা করে দিয়েছি। মোটামুটিভাবে এই চ্যাপ্টারের যে সার সংক্ষেপ বা প্রত্যেকটি চ্যাপ্টারে যেভাবে আমি পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা শর্ট স্কেচ খুব ছোট্ট করে, কিভাবে কোনটার পরে কীভাবে আসবে, কি করে আলোচনা হবে, কি করে মনে রাখতে হবে, সেটার জন্য যেভাবে ভিডিওগুলো তৈরি করা হয় এটাও কিন্তু সেভাবে আমি তৈরি করলাম। আমি আশা করব যে তোমাদের নিঃসন্দেহে একটু উপকার হবে। তোমরা অবসর সময়ে মাঝে মাঝে যখন অবসন্নতা লাগবে, যখন পড়তে ইচ্ছে করবে না, সেই সময় এই ভিডিওটা একটু শুনবে, তাহলে দেখবে অনেকখানি তোমাদের মনে। বার কয়েক ভিডিওটা যদি খুব থরলি শোনো, খুব থরলি যদি দেখো, তাহলে কিন্তু দেখবে যে পুরো চ্যাপ্টারটা সম্পর্কে তোমার একটা ছোট্ট হলেও, খুব ছোট হলেও একটা ধারণা তৈরি হবে, যে ধারণাটা তোমাকে বৃহৎভাবে এই চ্যাপ্টারকে জানতে, এই চ্যাপ্টারের অন্যান্য প্রশ্নগুলো যখন তুমি রেডি করবে, তখন কিন্তু দেখবে এইটা তোমাকে খুব করে সাহায্য করছে। এই জন্য বলছি মাঝে মাঝে যখন তখন অবসর সময়ে ভিডিওগুলো দেখবে, প্রত্যেক চ্যাপ্টারের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো বারবার দেখার চেষ্টা করবে। বারবার দেখলে দেখবে চ্যাপ্টার সম্পর্কে তোমার একটা সুন্দর ধারণা তৈরি হয়ে যাবে। ব্যাস, এই পর্যন্ত তৃতীয় চ্যাপ্টারের আলোচনা শেষ। পরবর্তী আবার আমরা 4র্থ অধ্যায়ের যখন ভিডিও করব, তখন আবার তোমরা 4র্থ অধ্যায়ের ভিডিও তোমরা পেয়ে যাবে। আপাতত আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।